তো আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো আমরা থিওরি পার্টটা মোটামুটি পড়াতে পেরেছিলাম, দেন কারেন্ট চলে যাওয়ার কারণে পরবর্তীতে আর পড়ানো হয় নাই। ও এটার যে রেকর্ডেড ভিডিও সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো সবাই দেখে নেবেন কষ্ট করে। ওকে, তো বেসিক্যালি আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনের মাধ্যমে চেষ্টা করব মিনিমাম 3টা মিনিট টেস্ট করার। আর চাইলে আমরা আরো বেশি মিনকেও টেস্ট করতে পারি। যেমন যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, সাপোজ আমরা 3টা প্লটে ফর এক্সাম্পল 3 ধরনের বীজ দিলাম। তো আমরা টেস্ট করতে পারি আসলে কোন বীজের উৎপাদন বেশি, 3টারই কি একই নাকি 3টারই ডিফারেন্ট। অথবা আমরা 3 ধরনের সার দিতে পারি, সার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে প্রোডাকশন চেঞ্জ হয় কিনা। দেন এরকম সানলাইট হতে পারে, ওয়াটারফল। ওকে, তারপর বেস করে আমরা জমির প্রোডাকশন চেক করতে পারি সেম কি সেম না। ঠিক আছে, তো এটাই হলো বেসিক কনসেপ্ট অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, যেখানে আমরা সাপোজ প্রোডাকশনের মিন চেক করতে পারি, অথবা ট্রিটমেন্ট যেটা দেবো তার আমরা ইফেক্টিভনেস চেক করতে পারি যে তিনটাই আসলে একই নাকি ডিফারেন্ট। তো এগুলো সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে একটু বলেছিলাম, ট্রিটমেন্ট, এক্সপেরিমেন্টাল ইউনিট, দেন এক্সপেরিমেন্টাল ইরোর, এক্সপেরিমেন্টাল ডিজাইন। 3 ধরনের আমাদের ডিজাইন আছে: কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, and then randomized complete block design, and last one Latin square design. তো এগুলোর আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে একটু বলেছি। তো সবাই আশা করে পড়বেন। আমরা কিন্তু বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমাদের কিন্তু কোশ্চেন নাম্বার 6, 7, 8, হ্যাঁ, 6, 7, 8, এই তিনটার যে থিওরি সেটা কিন্তু এই শীট থেকে আসবে বা এক্সপেরিমেন্টাল ডিজাইন চ্যাপ্টার থেকে আসবে। সো ফুল অ্যান্সার করতে চাইলে অবশ্যই আপনার করবেন। তো আজকে যেটা আমরা করবো, আমরা আমাদের এই 2টা ম্যাথ করবো। তো আশা করি এই ধরনেরই পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষা আসবে, তো প্র্যাকটিস করবেন। এবং একটা শীট বলছিলাম, এটা অঙ্ক করা ছিল কিন্তু একটু ঝাপসা, তো আমি এক্সাম্পল দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা 1 নাম্বার যে এক্সারসাইজ বা এক্সাম্পল সেটা আমি বলতেছি। তো আশা করি সবাই আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন। আসলে আমার এখানে 2টা ফ্যান চলতেছে, অনেক সময় শব্দ হতে পারে। তো সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন তো? জি স্যার, শোনা যাচ্ছে। Great. So example 1 এখানে বলতেছে, সাপোজ 3 মেডিসিনস আর গিভেন টু 9 babies for their weight gain purpose. Then medicines are given randomly at 5% significance level. Can we conclude that the 3 medicine have the same effectiveness for gaining weight? Okay. So এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি মেডিকেল সায়েন্সের। তো এখানে আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে এগ্রিকালচার সাইডেও দিতে পারি। সেখানে বলতেছে যে আমাদের 3 ধরনের মেডিসিন আমরা প্রোডাক্ট দিচ্ছি যাতে বেবি বা বাচ্চাদের ওজন বাড়ে কিনা সেটা চেক করার জন্য। মেডিসিন হলো 3টা, আর বাচ্চা হলো এখানে 9টা, এবং তাদের ওয়েট এখানে মেজার করা আছে। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমাদের এক্স এর আন্ডারে 3টা, ওয়াই এর আন্ডারে 3টা, এবং জেড এর আন্ডারে 3টা। এবং আমাদের এই হলো এক্স, ওয়াই, জেড, এই 3টা হলো আমাদের মেডিসিন। তো এই মেডিসিন দেওয়ার পরে বাচ্চাদের ওয়েট, ফর এক্সাম্পল নতুন বাচ্চাদের বয়স এরকম, হ্যাঁ, এখন এখানে অবশ্য কিসে দেওয়া আছে, ধরেন কেজি হতে হতে পারে, এটা দেয়া নেই, ইউনিট। তো এত এত ওয়েট দেওয়া আছে। এখন দেখা বলা হচ্ছে যে এই যে 3টা মেডিসিন দেওয়া হলো, এই 3টা মেডিসিনের ইফেক্টিভনেস বা কার্যকারিতা সেম নাকি ডিফারেন্ট। তো সেটাই আসলে আমাদের এখানে চেক করা উদ্দেশ্য। তো আমি একটু আবার আগের টেস্ট গুলোতে ফেরত যাচ্ছি, আমরা আমাদের মনে আছে কিনা দেখি যে আমরা যখন সিঙ্গেল মিন টেস্ট করেছিলাম, তখন আমাদের হাইপোথিসিস ছিল, নাল হাইপোথিসিস ছিল
এ জিরো, যেখানে মিউ ইকুয়াল টু ছিল যে কোনো নাম্বার, ফর এক্সাম্পল আমরা দিলাম ফর এক্সাম্পল 50, দেন অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল মিউ নট ইকুয়াল টু 50। ওকে, দেন আমরা যখন ডাবল মিন টেস্ট করেছিলাম, সো টু মিন টেস্ট, তখন আমাদের হাইপোথিসিস ছিল, নাল হাইপোথিসিস এই জিরো মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু, অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু। এখন যেহেতু আমাদের তিনটা মিন টেস্ট, তো এখন আমরা লিখতে পারি হ্যাঁ এভাবে, থ্রি মিন টেস্ট। So null hypothesis is 0, mu1 equal to mu2 equal to mu3। আর অল্টারনেটিভে আমরা সবগুলোর সাথে নট ইকুয়াল দিতে পারি, বাট আমরা লিখতে পারি at least two means are different, but not equal. At least two means are at least, at least two means are different but not equal. যেহেতু এখানে আমাদের, অথবা আমরা এভাবেও লিখতে পারি যে mu1 নট ইকুয়াল টু mu2। এটা এই জন্য লেখা যাচ্ছে না, কোনো সময় দেখা গেলো যে mu1 আর মিউ2 অথবা সমান না, কিন্তু মিউ2 আর মিউ3 আবার সমান হতে পারে, এই জন্য এটা এখানে আমরা লিখতেছি। এই জন্য বলা হচ্ছে যে অ্যাটলিস্ট, কমপক্ষে যে কোনো দুইটা মিন কেন ইকুয়াল নয়। ঠিক আছে, তো এইটার জন্য আমরা এটা লিখবো না, কথাটাই লিখবো যে কোনো দুইটা মিন, সেটাই মিউ1 মিউ2 হতে পারে, অথবা মিউ1 মিউ3 হতে পারে, অথবা মিউ2 এন্ড মিউ3 হতে পারে। তো আমাদের এখানে এই স্টেপে আমরা নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস লিখবো, এবং যেটা হচ্ছে যে আমাদের কিন্তু হাইপোথিসিস টেস্টিং এর জন্য পাঁচটা স্টেপ ছিল। আমরা এক নাম্বার স্টেপ ছিল নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস, দুই নাম্বার স্টেপ ছিল লেভেল অফ সিগনিফিকেন্স, তিন নাম্বার স্টেপ ছিল টেস্ট স্ট্যাটিস্টিক, চার নাম্বার স্টেপ ছিল ডিসিশন রুল, এন্ড পাঁচ নাম্বার স্টেপ ছিল আমাদের ডিসিশন, রাইট, মেগা ডিসিশন আর মেগা ডিসিশন। তো সেই কাজগুলো আমরা এখানেও করবো, কিন্তু এখানে আমাদের স্ট্যাটিস্টিকটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু, ঠিক আছে, ওয়ান টেস্টের জন্য আমাদের ফর্মুলা ছিল জেড সমান সমান এক্স বার মাইনাস মিউ, দেন সিগমা বাই রুট ওভার এন। আর যখন ডাবল মিন টেস্ট ছিল তখন কিন্তু ছিল জেড সমান সমান এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বার, দেন ডিভাইডেড বাই সিগমা ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস সিগমা টু স্কোয়ার ডিভাইডেড বাই এন টু। সেখানে কিন্তু আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, বা স্ট্যাটিস্টিকটা চেঞ্জ হবে। এখানে আসবে এফ, এফ নামে একটা স্ট্যাটিস্টিক, যেটা আমাদের এখানে ইউজ করতে হবে। সেখানে ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার মিন অফ স্কয়ার দেন ডিভাইডেড বাই ইরোর মিন অফ স্কয়ার। হ্যাঁ, এরকম একটা ফর্মুলা আসবে, যেটার মান আমরা বের করা শেখাবো আজকে, কিভাবে এটার মান বের করতে। তো আমরা সরাসরি এখান থেকে চলে যাচ্ছি, এগুলাকে মুছে দিয়ে আমরা শিটে চলে যাচ্ছি। এই অঙ্কটা এখানেই থাকুক, আমরা শিট যদি দেখা না যায়, দেখেন দেখা যাচ্ছে এখানে একটু একটু দেখা যাচ্ছে, সেটা আমরা আবার লিখবো। তোকে একটু একটু দেখা যাচ্ছে তো নাকি? আপনাদের রেসপন্স কিন্তু ইম্পর্টেন্ট, কারণ না বললে কিন্তু পরবর্তীতে কোশ্চেন হ্যারাস করতে পারে। তো দেখেন আমাদের এক এক নাম্বার স্টেপে এখানে লেখা আছে যে
হ্যাঁ, এখানে এগুলোই দেওয়া আছে নাল হাইপোথিসিস। A0 μ1 equal to μ2 equal to μ3. Okay. Then alternative hypothesis লেখা আছে any two means are not equal। দেখা যাচ্ছে? কি কেউ নাই ক্লাসে নাকি? স্যার দেখা যাইতেছে। হ্যাঁ, সেটাই বলেন, যদি দেখা যায় তাহলে ঠিক আছে। সো তাহলে কিন্তু আর আমি লিখবো না, কথাগুলো আমি পড়ে যাচ্ছি। সো এনি টু মিনস আর নট ইকুয়াল, সো আমরা একটু আগে যে হাইপোথিসিস লিখেছিলাম এখানে কিন্তু এইভাবে লিখতে হবে। দেন স্টেপ নাম্বার 2 আমাদের, ঠিক আছে, স্টেপ নাম্বার 2 ছিল লেভেল অফ সিগনিফিকেন্স। সো এখানে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স, এগুলা আর আমি লিখতেছি না, লেভেল অফ সিগনিফিকেন্স। সো এখানে হলো আলফা, আলফা ইকুয়াল টু 0.05। ওকে। হ্যাঁ, কোশ্চেনে কিন্তু দেওয়া আছে কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স। এখানে দেওয়া আছে at 5% সিগনিফিকেন্স লেভেল, সো এই জন্য আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 5। দেন 3 নম্বর স্টেপ হলো টেস্ট স্ট্যাটিস্টিক। সো এটা হলো টেস্ট, এটা হলো স্ট্যাটিস্টিক। সো f ইকুয়াল টু এস, দেন হচ্ছে টি স্কোয়ার, আর নিচে হচ্ছে এস ই স্কোয়ার। আপনাদের সুযোগ থাকলে কিন্তু আমার কাছ থেকে শীটটা নিয়ে নেবেন। দেন সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কথা যে ট্রিটমেন্ট মিন স্কোয়ার দেন ইরোর মিন স্কোয়ার। ওকে। এখন এখানে এফ এর মানটা আমরা কিভাবে পাবো তার ফর্মুলা আবার এরকম, হ্যাঁ। সো হোয়ার এফ, হ্যাঁ, এফ এর মান বের করতে গেলে আমাদের নিউ 1 অ্যান্ড নিউ 2, এটাকে বলা হয় নিউ 1 নিউ 2। ভি এর মতো, বাট ভি কিন্তু না, এটা হলো গ্রিক লেটার নিউ। সো নিউ এর মানটা আমরা কিভাবে বের করব তার ফর্মুলা এখানে দেওয়া আছে যে নিউ 1 সমান সমান t-1, ওকে, t-1 এন্ড টি এর মান 3। তো 3 কি সেটা আমরা বলতেছি 3-1 and this is equal to 2। সো টি এর মান 3 বলতে টি মানে কিন্তু বোঝাচ্ছে ট্রিটমেন্ট, হ্যাঁ। তো ট্রিটমেন্ট মানে আমরা যে মেডিসিন নিয়েছিলাম সেটা কত ধরনের ছিল? 3 ধরনের। ওকে। আমাদের মেডিসিন ছিল 3 ধরনের। সেখানে ছিল আমাদের এক্স, ওয়াই এবং জেড, এই 3টা হলো আমাদের মেডিসিন, এবং কোশ্চেনে বলা কিন্তু আছে 3 মেডিসিন আর গিভেন। সেই জন্য এক্স ওয়াই জেড এই 3টা হলো মেডিসিন, এটাই হলো ট্রিটমেন্ট। তো সেটাই এখানে লেখা আছে। নিউ 1 সমান সমান হচ্ছে t-1, t ইকুয়াল টু 3-1, দিস ইকুয়াল টু 2। দেন নিউ 2 ইকুয়াল টু হচ্ছে নিউ 2 সমান সমান হচ্ছে n-t ইকুয়াল টু 9-3 ইকুয়াল টু 6। সো এন হচ্ছে এখানে নাম্বার অফ বেবিস, অথবা টোটাল নাম্বার অফ, ফর এক্সাম্পল যদি প্লট বলি, এখানে বেবি গুলোই একটা প্লটের কথা বলতেছে। ওকে। সো কতজন আমাদের বেবি? টোটাল হচ্ছে 9 বেবি। সো 10, 15, 12। ওকে। সো এগুলো হচ্ছে তাদের ওয়েট, বাট টোটাল হচ্ছে আমাদের 9টা বেবি। সো এটাই হলো আমাদের n-t। সো 9-t এর মান 3 ইকুয়াল টু 6। সো এখন আমরা, এটা হলো আমাদের স্ট্যাটিস্টিক। দেন আমাদের 4 নাম্বার স্টেপ হচ্ছে ডিসিশন রুল। এগুলো এখন তো মুছে না দিলে উপরে চলে যাবে, সেগুলো আমি মুছে দিচ্ছি।
সো ডিসিশন রুল, ওকে, সো ফর ডিসিশন রুল আমাদের আগের মতোই ছিল। আমরা কিন্তু যখন জেড অথবা টি এর মান বের করেছিলাম আগের মতো লিখছিলাম যে আলফা ইকুয়াল টু 0.05, দেন জেড এর মান কত হবে, টি এর মান কত হবে। আজকে আমরা দেখবো এফ এর মানটা কত হবে। সো 2,6। সো নিউ ওয়ান এর মান ছিল 2, আর নিউ টু এর মান ছিল 6। সো 2,6, এই মানটা আছে 5.14। তো সেটা আমরা কোথায় পাবো সেটা এখন আমাদের বইয়ে খুঁজতে হবে। সেই জন্য কিন্তু আপনাদের এই টেবিলটা ফটোকপি করে নিয়ে আসতে হবে যারা অ্যান্সার করতে চান। তো আমরা বইয়ে চলে যাচ্ছি। ওকে, সেই দেখবেন এখানে আমার এটা হলো সফট কপি। সফট কপির নাম্বার কোথায়, 767 পেজ বা 768 নাম্বার পেজ। ক্রিটিক্যাল ভ্যালুস অফ এফ ডিস্ট্রিবিউশন at 5% level of significance। তো এখানে হলে আমাদের এই এফ ডিস্ট্রিবিউশন থেকে আমাদের এফ এর মান বের করতে হবে। সো উপরে বলছে ডিগ্রিজ অফ ফ্রিডম ফর দ্য নিউমারেটর। নিউমারেটর মানে হলো লব বা উপরে যেটা আছে, এন্ড নিচের দিকে আছে ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্য ডিনোমিনেটর মানে ভাগ, বা এটা কি বললে লব এন্ড হর। হর মানে হলো নিচেরটা, এটা মনে রাখতে হবে। তো এখানে ছিল কত, আমাদের নিউ এর মান ছিল, সরি, নিউ এর মান ছিল প্রথমটা কত, নিউ ওয়ান এর মান ছিল 2 এবং নিউ টু এর মান ছিল 6। তো উপরের দিকে 2, নিচের দিকে 6 আমাদের দেখতে হবে। তো সেটাই আমরা এখন দেখতেছি। সো উপরের দিকে হলো 2, নিচের দিকে হলো 6। ওকে, এইদিকে 2 আর এইদিকে হলো 6। তাহলে দুইটা মিলছে কথা, এটা আমরা নিচে নিয়ে আসবো, এটা আমরা নিচে নিয়ে যাব। এই যে মানটা সেটাই হলো আমাদের এফ এর মান। ঠিক আছে, এফ 2,6 ইকুয়াল টু 5.14। তো দেখেন, বুঝতে পেরেছেন কিভাবে আমরা এফ এর মান বের করলাম? হ্যাঁ না কিছু একটা বলেন। জি স্যার, বুঝছি। এটা তো মনে হয় পিয়াল বলতেছেন নাকি? জি স্যার। না, অন্য দু একজনের কাছে শুনি। বৈশাখী জি আছেন, স্যার, বৈশাখী একটা, বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, বুঝেছি। বুঝেছেন? তারপরে আমরা দেখি আরো দেখি আছে, এই তো 10-12 জন। জোবাইদুল আছেন, জোবাইদুল, জি স্যার, আছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমরা বুঝে ফেললাম। তো এই মানটা আমরা এখানে লিখবো, আমাদের এরিয়ার মান। ঠিক আছে, সো এখন হচ্ছে যে আমাদের মুছে দিই সবকিছু। সো ডিসিশন রুল ফর আলফা ইকুয়াল টু 0.05। সো এফ এর মান আমরা পেলাম, F26 মানটা হলো কিন্তু টেবিল থেকে মান পেলাম আমরা কত, 5.14। ওকে, তো এখন আমরা রিজেক্ট করব কখন? এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন আগের যে দুইটা টেস্ট করেছিলাম সেখানে কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা মানই আসতো, তাই না? যে কোনো মান আসতে পারতো। তখন কিন্তু আমরা লিখতাম যে হয় এত ছোট হলে রিজেক্ট অথবা বড় হলে রিজেক্ট। কিন্তু এফ ডিস্ট্রিবিউশনের নেগেটিভ মান কখনোই আসবে না, কারণ দেখেন এখানে কিন্তু দুইটা স্কোয়ার। ওকে, দুইটা স্কোয়ার, এই জন্য কখনোই নেগেটিভ মান আসবে না। এই জন্য আমাদের সবসময় আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করবো কখন, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ এফ ক্যাল মানে হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু মোর দ্যান 5.14। ঠিক আছে, এই যে মানটা পেলাম তার থেকে বড় হলেই শুধু রিজেক্ট করব, ছোট হলে রিজেক্ট করব না। এখানে নেগেটিভ আসার কোনো চান্স নেই। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। বাট আমাদের আগে যে দুইটা টেস্ট ছিল, জেটের ক্ষেত্রে ক্ষেত্রে নেগেটিভ আসতে পারতো, পজিটিভ আসতে পারতো, কিন্তু আমাদের এই এফ ডিস্ট্রিবিউশনের নেগেটিভ মান কখনোই আসবে না, সবসময় কিন্তু পজিটিভ মান আসবে। সো আমরা সবসময় এখানে মোর দ্যান লিখবো। উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ এফ ক্যালকুলেটেড ভ্যালু ইজ মোর দ্যান was the tabulated value, this is 5.14। সো আশা করি মনে থাকবে। সে হলো আমাদের ডিভিশন। এখন হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে।
তো অঙ্কের জন্য আমরা টেবিলটা এখানে করে রেখেছি, ঠিক আছে। তো টেবিলে একটু ঝাপসা, আপনারা একটু মনোযোগ দেন, আমরা বোঝাচ্ছি কোনটা কি। সো এই পর্যন্ত তো আমাদের টেবিলে যা আছে তাই, তাই না? So, এখন আমাদের এটা হচ্ছে টি এর মান। টি আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখি। সেটা ক্যাপিটাল টি। টি মানে হচ্ছে এই যে আমাদের এক্স এর যে সবগুলা ভ্যালু যোগ করতে হবে, 10, 15, 12। যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 37 হবে, ঠিক আছে। তো 10, 15, 12, 37। আমরা এর মানটা আবার একটু দেখাই টেবিলের মধ্যে, ঠিক আছে। 10, 15, 12, এই তিনটা যোগ করলে আমাদের 37 হবে। দেন ওয়াই ক্ষেত্রে আমাদের 10, 7, 15 যোগ করলে হবে 32। দেন জেড এর ক্ষেত্রে আমাদের 15, 14, 15 যোগ করলে হবে 44, ঠিক আছে। দেন এই তিনটা আবার যোগ করলে হবে আমাদের, ডান পাশে লিখবো আমরা সামেশন টি, এটা সমান সমান হবে 113, ঠিক আছে। সব তিনটা টি যোগ করলে হবে সামেশন টি, দিস ইজ ইকুয়াল টু 113। দেন পরের যে টার্মটা এখানে এখানে আমি একটু বাইরে লিখতেছি, এটা হলো এক্স আই এন জে, এটার নাম হলো এক্স আই জে স্কোয়ার। সেটা আমরা কিভাবে পাবো? ঠিক আছে, 10 স্কোয়ার, এটা স্কোয়ার, দেন 15 স্কোয়ার, দেন হচ্ছে 12 স্কোয়ার। এই তিনটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 469, ঠিক আছে। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 469। সো এক্স আই জে স্কোয়ার আমরা কিভাবে পাবো? প্রতিটা ভ্যালুর স্কোয়ার করে যোগ করলে আমরা এক্স আই জে পাবো। বোঝা গেছে? জি স্যার। তো সিমিলার ওয়েতে আমরা পরের কলামেও সেম, ওয়াই ক্ষেত্রে 10 স্কোয়ার, 7 স্কোয়ার এন্ড 15 স্কোয়ার ইকুয়াল টু 374। দেন জেড এর ক্ষেত্রে 15 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার ইকুয়াল টু 646। আবার এই তিনটা যোগ করলে হবে, আর আবার এই তিনটা যোগ করলে হচ্ছে সামেশন এক্স ওয়াই জে স্কোয়ার ইকুয়াল টু 14 এন্ড 69, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের টি স্কোয়ার। আমরা যে আগে টি এর মানগুলো পেলাম সেই মানগুলোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা টি স্কোয়ার পাবো। যেমন একটু আগে আমরা 37 পেয়েছি, ঠিক আছে। 37 তার যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে আহ, এই মানটা হচ্ছে 1369, ঠিক আছে। এই মানটা হচ্ছে 1369। ওকে, এই মানটা হলো 1369। এভাবে পরে যদি আমরা 32-এর স্কোয়ার করি সেটা হবে 10 and 24, 1024। দেন 44-এর স্কোয়ার করলে সেটা হচ্ছে আমাদের 1936। দেন এই তিনটা যদি আমরা যোগ করি, এই তিনটা যদি আমরা যোগ করি দেন সামেশন টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1329, ঠিক আছে। সরি 4329, ঠিক আছে। এটা হলো 4329, 4329। স্যার ওই যে টি কলামের সবগুলো যোগ করলে হচ্ছে সামেশন টি স্কোয়ার ইকুয়াল টু 4329 পাওয়া যাবে। হ্যাঁ, 4329 এটাই বলতেছি, ঠিক আছে। তো এই হলো আমাদের ক্যালকুলেশন। এটা আমরা যেটা যেটা বের করবো সেটা আমরা এখানে টেবিল আকারে বের করে ফেলবো। দেন হচ্ছে আমাদের প্রথমে বের করতে হবে কারেকশন টার্ম। ওকে, আমরা ডান পাশে লিখছি, আপনারা চাইলে নিচেও লিখতে পারেন যেখানে আপনাদের সুবিধা। সেটা হলো কারেকশন টার্ম, সেটাকে আমরা সংক্ষেপে লিখতেছি সিএফ, কারেকশন টার্ম। এবং সেটা সমান সমান হচ্ছে গ্র্যান্ড টোটাল স্কয়ার ডিভাইডেড বাই এন। তো গ্র্যান্ড টোটাল মানে হচ্ছে আমাদের সামেশন টি যেটা, সেটা ছিল গ্র্যান্ড টোটাল।
এটা হলো গ্র্যান্ড টোটাল, আর n হলো আমাদের টোটাল নাম্বার অফ বেবিস, সো 9। যদি আমরা 113²/9 নেই তাহলে সেটা হচ্ছে আমাদের 114, সরি 1418.78। ঠিক আছে, এটা হলো আমাদের কারেকশন ফ্যাক্টর। দেন টোটাল সাম অফ স্কয়ার, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে টিএসএস। এটা হলো সামেশন এক্স আই জে স্কয়ার ডিভাইড মাইনাস কারেকশন ফ্যাক্টর। এই মানটা আমরা পেয়েছি কারেকশন ফ্যাক্টর, তার মানটা ছিল এখানে 1489, দেন মাইনাস কারেকশন ফ্যাক্টর ছিল 1418, সেটা যোগ বিয়োগ করলে হচ্ছে 70.22। ঠিক আছে, দেন যদি আমরা পরেরটা হলো ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, সংক্ষেপে নাম হলো ট্রিটমেন্ট এসএস, যেটা সমান সামেশন টি স্কয়ার বাই আর মাইনাস কারেকশন ফ্যাক্টর। তো সামেশন টি স্কয়ার এর মান তো আমরা পেয়েছি 4329। এখন আর এর মানটা কি, আরটা কিন্তু হচ্ছে একটু মনে রাখতে হবে, নর্মালি হচ্ছে যে নাম্বার অফ এরিয়া বলা হয়। ঠিক আছে, আমরা যদি এখানে দেখাই, ঠিক আছে, এই যে 1 2 3, এই তিনটা হলো আর, ঠিক আছে, বা রো বলতে পারেন। আমরা যদিও ডকুমেন্টসে নিয়ে যাই, সরি সবই তো এখন এলোমেলো। ঠিক আছে, এই হলো আমাদের তিনটা, 1 2 3, এইটা হলো আর, আর ইকুয়াল টু এদিকে যতগুলো থাকবে রো তার মান হবে আর। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সেটা এখানে দেওয়া আছে আর, সো আর সামেশন টি স্কয়ার মাইনাস, সরি ভাগ আর বাই সিএফ, সো 4329/3 মাইনাস কারেকশন ফ্যাক্টর ইকুয়াল টু, এই মানটা যদিও এখানে দেখা যাচ্ছে না, এটা হলো 24.28। ঠিক আছে, এটা হলো 24.22। দেন হচ্ছে ইরোর সাম অফ স্কয়ার, সো ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, সরি টোটাল সাম অফ স্কয়ার, এই যে প্রথমটা পেয়েছি এটা আমরা 72, টোটাল সাম অফ স্কয়ার মাইনাস ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, এটা এই দুইটার বিয়োগ করলে হচ্ছে 46। এটা হলো ইরোর সাম অফ স্কয়ার। তো সেখান থেকে আমাদের আবার মিন স্কয়ার বের করতে হবে, তাহলে আমরা আর কি আমাদের এস টি স্কয়ার এবং এসি স্কয়ার পাবো। তো এটা আমরা একটু মুছে দিচ্ছি, এই জন্য এই ক্লাসটা আপনাদের সরাসরি করলে ভালো হতো। আর দেখি এটা আসলে আমার সফট কপিটা একটু এরপরে হাতে ইয়ে করতে হবে আর কি, ওয়ার্ড ফাইল বানাইতে হবে, তাহলে সুন্দর হবে। সো এখন আমরা যাচ্ছি এখানে ট্রিটমেন্ট এমএস বা এস টি স্কয়ার, ট্রিটমেন্ট এমএস বা এস টি স্কয়ার ইকুয়াল টু ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, অর্থাৎ এই যে মানটা পেলাম ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, এটা ডিভাইডেড বাই টি মাইনাস 1, সো 24.22/3 মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু 11, সরি 12.11। then error sum of error mean of square, this is equal to AC square, then ESS, ঠিক আছে, ESS মানে হলো 46 ডিভাইডেড বাই n মাইনাস n মাইনাস t, সো এখানে হলো 9 মাইনাস 3, this is equal to 7.67। then হলো টেস্ট স্ট্যাটিস্টিক, a equal to st স্কয়ার, then AC স্কয়ার is equal to এইটা ভাগ এইটা, this is equal to আর হলো 1.579। তাহলে আমরা যে এখন ক্যালকুলেশন করে পেলাম সেটা হচ্ছে 1.579, আর আমাদের টেবিলে যে মান আছে সেটা হচ্ছে কত, 5.14। ঠিক আছে, তাহলে টেবিলের মানটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের মানের থেকে বড়,
তো আমরা বলছিলাম ওই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস ইফ এফ ক্যালকুলেশন মানটা যদি বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। ঠিক আছে, কিন্তু আমরা পেলাম ক্যালকুলেশনের যে মানটা সেই মানটা টেবিলের মানের থেকে ছোট। যেহেতু ছোট তাহলে আমরা কি করব, রিজেক্ট করতে পারতেছি না। তো সেটা আমরা এখানে লিখেছি, ডিসিশন উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ওকে, তাহলে আমাদের টার্গেট ছিল যে নাল হাইপোথিসিস রিজেক্ট করা। যদি আমাদের টেবিলের মানটা থেকে ক্যালকুলেশনের মানটা বড় হতো তাহলে আমরা রিজেক্ট করতাম, কিন্তু যেহেতু আমরা টেবিলের মানটা থেকে ক্যালকুলেশনের মানটা ছোট পেলাম, রিজেক্ট করতে পারতেছি না। যেহেতু পারতেছি না, আমাদের নাল হাইপোথিসিস ছিল কি তিনটা মিনের সমান, তাহলে আমরা ওই কথাটাই এখন মেনে নিচ্ছি। সো দ্য পপুলেশন মিন সো দ্য পপুলেশন মিনস আর ইকুয়াল, এই কথাটাই আমরা মেনে নিলাম। আমাদের নাল হাইপোথিসিস ছিল পপুলেশন মিন তিনটা সমান। ঠিক আছে, যে μ1 = μ2 = μ3, এটা নাল হাইপোথিসিস, যেহেতু আমরা মেনে নিলাম, সো আমাদের মিন তিনটা সমান বলে আমরা ধরে নিলাম। যেহেতু মিন তিনটা সমান, অর্থাৎ তিনটা যে আমাদের মেডিসিন দেওয়া হয়েছে তিনটারই মিন সমান, তার মানে কি তিনটার ইফেক্টিভনেস সেম, অর্থাৎ ডিফারেন্ট নয়, তাই না? সো উই কনক্লুড দ্যাট দ্য থ্রি মেডিসিন হ্যাভ দ্য সেম ইফেক্টিভনেস, অর্থাৎ তিনটা মিনেরই মেডিসিনেরই ইফেক্টিভনেস সেম। কথা কি বোঝা গেছে মোটামুটি? জি স্যার। সো আপনাদের বেসিক্যালি এই জিনিসগুলাই কিন্তু এগ্রিকালচার ফিল্ডে অনেক সময় লাগবে। আপনারা যখন বড় বড় এগ্রিকালচারিস্ট হবেন তখন কিন্তু এই মেইন টেস্টটাই বেশি করতে হবে। আদার্স হয়তো আরো অপশন আছে, নতুন নতুন সাপোজ ধান উৎপাদন করবেন, মানে কি বলে উদ্ভাবন করবেন, সেখানে কিন্তু দেখতে হবে যে সাপোজ এই বীজ দিলাম, এই বীজ দিলাম, এই বীজ দিলাম, সো তিনটা বীজের মধ্যে কোনটা বেশি ফর এক্সাম্পল ধান প্রডিউস করে, তখন সেটা আপনি বেটার চাষ করবেন। তো এগুলো অবশ্য টাইম লাগে, একবার ধান বপন করলে তো হবে না, এভাবে অনেকবার পড়ার পরে তখন আপনি একটা ডিসিশনে আসতে পারবেন, আপনার রিসার্চ তখন সফল হবে। ওটা 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, বাট 1-2 বছরে কিন্তু হবে না। সিমিলারলি এখন আমরা আর একটা অঙ্ক দেখাচ্ছি, বাট এটা একই ধরনেরই সেম প্রসেস, যদি আপনারা বুঝে থাকেন। আমরা আর একটু বলি, প্রসেস সেম, বাট এখানে আমাদের আর এর মান একটা বেশি দেওয়া আছে, যেটা আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আসছিল। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল 2 বলতেছে 3 types of fertilizers A, B, C are used on 12 plots of the cultivated land in order to test their effect on productivity. So 3 ধরনের ফার্টিলাইজার দেওয়া হয়েছে 12টা প্লটের মধ্যে তাদের প্রোডাক্টিভিটি চেক করার জন্য। The fertilizers are applied to each plot randomly. Details of the productivity are given below. At 0.5 significance level, can we conclude that the productivity of all the 3 fertilizers are same? তো এটা আসলে আগের মতোই, এখানে দেখতে যাচ্ছে তিনটা ফার্টিলাইজারের প্রোডাক্টিভিটি টোটাল 12টা প্লটের উপর দেওয়া হয়েছে, সেটা সেম নাকি ডিফারেন্ট। সো প্রসেস কিন্তু সেমই। তারপর আমরা আবার একটু এখানে আমরা অ্যানোভা টেবিল তৈরি করে দেখাইছি। অনেক সময় আবার বলতে পারেন স্যার অ্যানোভা টেবিল দেখলামই না। আমরা এসপিএস যেমন দেখাইছিলাম এখানেও কিন্তু অ্যানোভা টেবিল আসে, তো এটা আমরা একটু দেখাচ্ছি। এখানে হাইপোথিসিস গুলো লেখা নাই, ঠিক আছে, প্রসেস আগের মতোই সেম, উপরে যা যা আমরা লিখছি এ পর্যন্ত। হাইপোথিসিস 1 নম্বর স্টেপ, μ1 μ2 μ3 ইকুয়াল, দেন H1 হচ্ছে any two means are not equal, level of significance 0.05, টেস্ট স্ট্যাটিস্টিক ইকুয়াল টু ST স্কয়ার বাই SC স্কয়ার, অথবা ট্রিটমেন্ট মিন স্কয়ার বাই এরর মিন স্কয়ার। দেন নিউ1 এখানে একটু চেঞ্জ হবে, নিউ1 হবে t-1, 3-1 এটা 2 হবে, কিন্তু নিউ2 কিন্তু হবে আমাদের কত, এখানে n এর মান হলো 12, সো 12 - 3 দিস ইকুয়াল টু কিন্তু এখন 9 হবে। ঠিক আছে, এটা হলো এখানে ডিফারেন্ট। ওই ডিফারেন্ট হলে তখন কিন্তু আমাদের ই এর মানটাও, মানে এফ এর মানটাও এখানে টেবিল থেকে মানটা কিন্তু চেঞ্জ হবে, এই মানটাও চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে করে দেখায় নাই, একবার ওটা টেবিলে বের করে দেখানো হয়েছে। তারপর আমরা দেখে আসি এটা মানটা কত। হ্যাঁ,
যদি আমরা টেবিলে যাই অথবা কত 2 9, ঠিক আছে। তো এইদিকে হলো 2, এইদিকে হলো 9, তো এটা হচ্ছে কত 2 আর 9, এটা হচ্ছে 4.26। আচ্ছা, আপনারা এটার জন্য একটা সিগনিফিকেন্স টেবিলই নেবেন, অর্থাৎ এই টেবিলটাই শুধু আপনারা ফটোকপি করবেন। হ্যাঁ, এটা কিন্তু 5%-এর জন্য, এছাড়া আরো অনেক পরের টেবিল যেমন 1%-এর জন্য দেওয়া আছে। তো আমরা 1%-এর জন্য দিব না, so আপনারা একটা টেবিল ফটোকপি করলেই হবে এই পেজটা। তো এখানে হচ্ছে আমাদের এফ এর মান হচ্ছে 4.26। ছবি হলে আপনারা লিখলেন, দেন হচ্ছে যে আমরা চলে আসলাম এখানে আগের মতোই, এটার এই লেখাগুলো একটু সুন্দর আছে। তো এখানে আমাদের টি এর মান হচ্ছে সবগুলো আমরা যোগ করব, 3464 যোগ করলে হচ্ছে 17, ওটা T1। বি এর মান 10,786 যোগ করলে হচ্ছে 31। দেন সি এর মান হচ্ছে 5455 যোগ করলে হচ্ছে 19। সবগুলো যোগ করলে হচ্ছে সামেশন টি 67। দেন সামেশন এক্স আই জে স্কোয়ার, ঠিক আছে। এটা হলো এক্স আই জে, সো 17, অর্থাৎ সবগুলোর স্কোয়ার করতে হবে, 3 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 4 স্কোয়ার, this is equal to 77. Then similarly for B, then similarly for C, সবগুলো যোগ করলে হচ্ছে 417। দেন আমরা টি স্কয়ার কিভাবে পাবো, 17 স্কয়ার ইকুয়াল টু 289, দেন 31 স্কয়ার ইকুয়াল টু 961, দেন 19 স্কয়ার ইকুয়াল টু 361। সবগুলো যোগ করলে হচ্ছে আমাদের 1611। দেন আমাদের আগের মতোই কারেকশন টার্ম, তো গ্র্যান্ড টোটাল স্কয়ার বাই এন, তো 67 স্কয়ার বাই এন, এন হচ্ছে 12, equal to 374.08. Then sum total sum of square TSS, summation x square minus correction term. তো summation x is হচ্ছে 417 minus correction term 374.04, 42.92. Then treatment sum of square t treatment SS, summation t square by r minus cf। তো এখন বলতে পারবেন এখানে r এর মান কত হবে? স্যার আর এর মান তো 4। হ্যাঁ, আমাদের 4টা রো, ঠিক আছে, বা পুরো এরিয়া সেটা হচ্ছে আমাদের 4। আগে ছিল 3টা রো, এই জন্য 3, এখন 4টা রো, এই জন্য 4, ঠিক আছে। সো আর এর মান 4, তো সামেশন টি স্কয়ার বাই আর বা 4 ভাগ করলে, যোগ বিয়োগ করলে 28.67। দেন আগের মতো আমরা বিয়োগ করবো ইরোর সাম অফ স্কয়ার ইকুয়াল ট্রিটমেন্ট, সরি টোটাল সাম স্কয়ার মাইনাস ট্রিটমেন্ট সাম স্কয়ার, যোগ বিয়োগ করলে হচ্ছে 14.25। তো অনেক সময় আমরা অ্যানোভা টেবিল তৈরি করি এভাবে, ঠিক আছে। এটার নাম হলো ঠিক আছে, এটার নাম হলো সোর্স অফ ভেরিয়েশন, ঠিক আছে। সোর্স অফ ভেরিয়েশন, কলামটার নাম সোর্স অফ ভেরিয়েশন। দেন ডিগ্রিজ অফ ফ্রিডম, দেন সাম অফ স্কয়ার, দেন মিন স্কয়ার, দেন হচ্ছে এটা হলো এফ ক্যালকুলেটেড, দেন এফ ট্যাপ, এন্ড দেন ডিসিশন। সো প্রথমটা হলো ট্রিটমেন্ট, তারপরটা হলো ইরোর, তারপর হলো টোটাল। তো ডিগ্রিজ অফ ফ্রিডম আগের মতো নিউ ওয়ান, সো নিউ ওয়ান ছিল কত টি মাইনাস ওয়ান, এটা হলো 2, তাহলে এন মাইনাস টি এগুলো 12 মাইনাস 3 এগুলো 9, এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 12 মাইনাস ওয়ান ইকুয়াল টু 11। দেন সাম অফ স্কয়ার, আমরা এই সাম অফ স্কয়ার পাইছিলাম সেগুলো এখানে বসানো হয়েছে। টোটালের জন্য এটা না, প্রথমটা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কত এটা 28, ইরোর কত হচ্ছে 14, এন্ড টোটাল হচ্ছে কত 42। দেন এটারে ভাগ যদি করি আমরা তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে, সো 28 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 14.335, 14 কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5। আর টোটালের জন্য আমাদের কাজ নাই, এই জন্য আমরা ভাগ করি নাই, করলেও কোনো সমস্যা নাই। দেন ফর্মুলা কি, ফর্মুলা আছে এস টি স্কয়ার বাই এস সি স্কয়ার, যোগ বিয়োগ গুণ ভাগ করলে বের হয় মানটা হচ্ছে 9.066 মনে হয়, ঠিক আছে, 9.0
4.66। আর আমরা টেবিল থেকে মান পেলাম কত? 4.26। তো আমরা টেবিলেটেড ভ্যালু থেকে ক্যালকুলেটেড ভ্যালুটা বড়। So আমরা আমাদের ফর্মুলা বা আমাদের ডিসিশন হচ্ছে, যদি আমাদের টেবিলের মানের থেকে ক্যালকুলেশনের মানটা বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। তো এই ধরনের যে টেবিলটা, এটাকে নর্মালি অ্যানোভা টেবিল বলা হয়। তো আপনাদের অনেক ক্ষেত্রে অ্যানোভা টেবিল তৈরি করতে হতে পারে, এই জন্য আমরা এটাও আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তো আশা করি একটু বোঝা গেছে। কি বোঝা গেছে একটু? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বোঝা গেছে, কিন্তু স্যার আর একবার এই ক্লাসের ভিডিও আর একবার দেখতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, দেখবেন। এবং কোথাও যদি আটকা যান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যত দ্রুত সম্ভব, আমার কাছে যেটা ফটোকপি আছে এটাতে একটু মোটামুটি বোঝা যায়। আহ, কিন্তু আমি তো স্ক্যান করেছিলাম, পিডিএফ তো অত সুন্দর আসে নাই। বাট নেক্সট যাদের জন্য, তাদের জন্য আমি এটা একটা সফট কপি রেডি করার চেষ্টা করবো। এই সেমিস্টারে এভাবেই আপনাদের কষ্ট করতে হবে। তো এখান থেকে আমরা ডিসিশন পরে বলা হয়েছে কি, আমরা এটা যদি নিচে একটু মুছে দিয়ে ডিসিশন গুলো দেখাই আগের মতোই। এখানে ডিসিশন কি, উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ঠিক আছে। সো কমেন্ট কি হবে, দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য থ্রি ফার্টিলাইজার্স আর নট সেম। তো যেহেতু নাল হাইপোথিসিস রিজেক্ট করলাম, নাল হাইপোথিসিস হলো মিন তিনটা সমান, তো এটা রিজেক্ট। অল্টারনেটিভ হাইপোথিসিস হলো মিন তিনটা সমান নয়, বা যে কোনো একটা মিন অসমান। যেহেতু অসমান, দ্যাটস ওয়াই দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য থ্রি ফার্টিলাইজার্স আর নট সেম। ঠিক আছে। তাহলে ফার্টিলাইজারদের প্রোডাক্টিভিটি সেম নয়। তাহলে বোঝা গেছে একটু একটু? জি স্যার। আচ্ছা, জি স্যার। বুঝতে পারলে, হ্যাঁ, তো বুঝতে পারলে মোটামুটি আমাদের সিলেবাস এ পর্যন্তই। আশা করি সবাই পারবেন পরীক্ষায়, এবং কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, আপনি তো ফাইনালের জন্য 8টা চ্যাপ্টার দিয়েছেন। তো স্যার, এর ভিতরে স্যার 8টায় কি শুধু ম্যাথ থাকবে, নাকি স্যার প্রত্যেক চ্যাপ্টার থেকেই থিওরি কিছু অংশ থাকবে? আচ্ছা, এই বিষয়টা আমি বলতেছি। আমাদের যে, হ্যাঁ, আমরা দিয়েছিলাম আপনাদের, ঠিক আছে, এটা হলো আপনাদের ফাইনালের সিলেবাস বলতে পারেন। সে আমাদের 1 নাম্বার কোশ্চেনে থাকবে প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আপনাদের থিওরি হয়তো 2 মার্কস থাকতে পারে, এন্ড প্রবাবিলিটির একটা অঙ্ক এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা অঙ্ক, এই দুইটা মিলে হলো টোটাল 9 মার্কস। ঠিক আছে। দেন বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এখানে আপনাদের এরকম 2 মার্কসের থিওরি থাকবে, একটা ম্যাথ থাকবে, সো 8 মার্কস। দেন নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এখানে আপনাদের একটা থিওরি থাকবে 2 বা 3 মার্কসের, দেন ম্যাথ থাকবে এরকম 5 ও 6 মার্কসের। সেটা হলো আপনাদের 8 মার্কস। দেন স্যাম্পলিং মেথডে কোনো থিওরি থাকবে না, এক ও একটা অঙ্কই থাকবে, এই একটা অঙ্কই হলো 8 মার্কস। ঠিক আছে। আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিয়েছেন এবং কুইজ পরীক্ষাও দিয়েছেন, আশা করি পারবেন। ঠিক আছে, বুঝা গেল এ পার্ট? জি স্যার। জি স্যার। দেন আমাদের বি পার্ট। সো বি পার্টে আমরা পড়েছিলাম এস্টিমেশন অ্যান্ড কনফিডেন্স ইন্টারভাল। এখানে আমরা কনফিডেন্স ইন্টারভাল বা এস্টিমেশন, দেন স্যাম্পল সাইজ, ফ্যাক্টর অফ এস্টিমেটিং অ্যাপ্লিকেট স্যাম্পল সাইজ, হ্যাঁ, এরকম 2-3টা থিওরি পড়েছিলাম। তো এখান থেকে এরকম 2 মার্কস বা 3 মার্কসের থিওরি থাকবে। দেন 2টা অঙ্ক থাকবে, একটা থাকবে যে স্যাম্পল সাইজ কিভাবে ডিটারমিন করতে পারি, স্যাম্পল সাইজ কত। আর একটা থাকবে কনফিডেন্স ইন্টারভাল বের করে সেখান থেকে ইন্টারপ্রেট করা। ঠিক আছে। তো এখানে এরকম দেখা গেলো থিওরি 2, ম্যাথ ফর এক্সাম্পল কত থাকবে, 2 গেলে 7, 3, 4 এরকম। দেন হাইপোথিসিস টেস্টিং এ আমাদের 2 মার্কসের থিওরি থাকবে, আমরা যে শীট দিয়েছি যে এক্সপেরিমেন্টাল ডিজাইন, এই শীট থেকে পড়বেন। এখান থেকে 2 মার্কস থিওরি থাকবে, আর একটা অঙ্ক থাকবে 6 মার্কস। ওকে, তো
8 মার্কস। দেন সিমিলারলি হাইপোথিসিস টেস্টিং ফর টু স্যাম্পল টেস্ট, এখানে হলো এই চ্যাপ্টার থেকেই আসবে, এক্সপেরিমেন্টাল ডিজাইন থেকেই থিওরি আসবে, 2 মার্কস আর একটা ম্যাথ থাকবে, 8 মার্কস, সরি 6 মার্কস। ঠিক আছে, টোটাল হলো 8 মার্কস। আর এখন যে আমরা অঙ্ক করাইলাম, তো সেই অঙ্কের থাকবে আমাদের একটা থাকবে, যে কোনো একটা অঙ্ক পরীক্ষা থাকবে, এই একটা অঙ্ক হবে 8 মার্কস। সো 4 নাম্বার এবং 8 নাম্বার অ্যান্সার করলে আপনার কোনো থিওরি দিতে হবে না, এবং 1 নাম্বার 5 নাম্বার তো দিতেই হবে, এবং 2, 3 এবং 6, 7 মধ্যে যে কোনো একটা আপনার চুজ করতে হবে। বোঝা গেছে কোশ্চেন ফরম্যাট? জি স্যার, বুঝছি। সো আর কারো কোনো কোশ্চেন আছে? সো কারো কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই ভালো মতো পরীক্ষা দিন। এবং আবার বলতেছি, অঙ্ক করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, আমরা তো ভার্সিটিতে আসি, আসতে পারেন, অথবা ওভার দ্য ফোনও কথা বলতে পারেন, বাট অবশ্যই সাথে আপনার খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়েই কোশ্চেন করবেন। ঠিক আছে? আর আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কয় তারিখ? আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আমরা কয় তারিখ সেট করছি? 21 তারিখ, তাই না? তো না, 21 না 20, 21 তারিখ। ঠিক আছে, সো 21 21 তারিখ। তারিখ কিন্তু, হ্যাঁ 21 তারিখে কিন্তু আবার মিস করবেন না। এবং আপনার অবশ্যই আপনাদের যে অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু আগের দিনেই ইয়ে করবেন না। এখানে আমি বলে রাখি, আপনাদের এ সেকশনেরটা হবে 10টা থেকে শুরু, আর বি সেকশন আসবেন 12টায়। ঠিক আছে? এবং আগে দেখতে হবে আবার রুম ফাঁকা আছে এখানে, একটা কন্ডিশন, কারণ ওই সময় পরীক্ষাও চলবে, আবার ট্রাই সেমিস্টারে কিন্তু ক্লাসও চলবে। সো এটা একটু, এ সেকশনের যারা ক্যাপ্টেন আছেন একটু আগেই আসবেন, 9:30টার দিকে এসে আপনার একটা রুম সিলেক্ট করবেন, যেটা ফাঁকা থাকে, এটাতে আমাদের কিন্তু বসতে হবে। আর অবশ্যই একটা ল্যাপটপ নিয়ে আসবেন। যাদের ল্যাপটপ নাই, তার যার ল্যাপটপ আছে তার ল্যাপটপে আপনার এসপিএসএস এর ফাইলটা আগেই দিয়ে দিবেন। ঠিক আছে? ওই সময় কিন্তু এই যে পেন ড্রাইভ নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, যে আমার পেন ড্রাইভ নাই, পাচ্ছি না। ওকে, সো আগেই আপনি এটা, আগের দিন আমাদের সাপোজ 20 তারিখেই আপনি কিন্তু আপনার বন্ধুর কাছে সফট কপিটা ল্যাপটপের মধ্যে দিয়ে দিবেন, এবং সব প্রিন্ট করে নিয়ে আসার কথা। খাতা বানাইতে তো বেশি সময় লাগার কথা না, কারণ এখানে হয়তো বা দুইটা জিনিস থাকবে অবশ্যই। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে প্রথমে আপনার প্রথম পেজে নাম আইডি, তার 4-5 পেজ লাগবে আপনার রেজাল্ট, তারপরে আপনার ওই যে কোশ্চেন যে 55টা আপনি কালেক্ট করেছেন, সেগুলা কিন্তু সবগুলো একসাথে থাকবে। ঠিক আছে? আপনি এটা এমনিও দিতে পারেন, বান্ডিল করে দিতে পারেন, বা আপনি চাইলে একটু সুন্দর করে স্পাইরাল করে দিতে পারেন, তাহলে ছেঁড়া ফাটার সুযোগ থাকবে না বা হারানোর সুযোগ থাকবে না। ঠিক আছে? আর আপনারা এমনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কাভার পেজও আপনার হাতে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ওখানে আমি আবার বলে রাখি বারবার, যে আপনারা কিন্তু প্রথমে আপনাদের যার আইডিটা প্রথমে তারটা আগে দিবেন। ওকে, তারপরে যারটা পরে সেভাবে দিবেন। হ্যাঁ, তাহলে বোঝা গেছে? স্যার, প্রত্যেক গ্রুপ থেকে যদি একটা করে ল্যাপটপে গিয়ে দেখাবে, নাকি সবাই একজনের কাছে জমা দিবে? একটাতে দিলেই ভালো হয়, কারণ হলে বারবার ওই একটা নিয়ে আসা, ওটা নিয়ে যাওয়া, ঠিক আছে, চ্যালেঞ্জিং হয়ে যায় উঠানামা করতে। কারণ আপনারা তো একজন দিয়ে চলে যাবেন, আমার তো এরকম করে মিনিমাম 20টা গ্রুপের সাথে বসতে হবে। ঠিক আছে? বা এরকম জি 15-16টা গ্রুপ থাকবেন। তো ওই জন্যই একটাতে হলেই ভালো হয়। সাপোজ এই সেকশনে একটা করলেন বা বি সেকশনে একটা করলেন। স্যার। ওকে স্যার। প্র্যাকটিস আপনি আপনার নিজে নিজে কম্পিউটারে করবেন, শুধু সফট কপিটা ওনার ল্যাপটপে দিয়ে দিবেন, এটা আগের দিন দিয়ে দিবেন, তাহলে ভালো হয়। তাহলে আজকে এ পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, পরীক্ষা 15 তারিখে না? তো তাহলে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই ভালো থাকুন এবং ভালোভাবে পরীক্ষা দিন। আর দেখা হবে নেক্সট পরীক্ষার সময়। ঠিক আছে? তো ভালো থাকেন, ধন্যবাদ সবাই। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।